প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 27। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন কালো মেঘগুলো সময়ের সাথে দানবীয় আকারে পরিণত হয়েছে। হয়তো ঝুম বৃষ্টি হবে। অজুর তারায় গত দুদিন ধরে আকাশ থেকে মেঘ ঝরছে, তাই রাস্তাঘাট মাঠ সবই বিচ্ছিল হয়ে আছে। বৃষ্টি স্যাঁতসেঁতে পানিতে রাস্তা ডুবে গিয়েছে। একটানা বৃষ্টি হয়ে ড্রেনের পানি অতিরিক্ত জমাট বেঁধে তা উপরের দিকে উঠে আসছে। আরও স্যাঁতসেঁতে মেঠোপথ দিয়ে আসতে গিয়ে কয়েকবার পিচ্ছিল খেল, তাই পায়ের স্লিপার খুলে হাতে নিয়ে হাঁটছে। সুটাম দেহি শরীরটা বাঁকিয়ে কিছুক্ষণ পরপর পিছু ফিরে দিচ্ছে। বিয়াদবটার সাথে দস্তাদস্তি করতে গিয়ে মাটিতে লেপটে গেছে পুরো শরীর। কি মনে করে ওই বিয়াদব মহিলা? নরে আরস চিনবে না? নাক বন্ধ করে কথা বললে ওই দান্দাবাজ মহিলা তার কাছে অপরিচিত হয়ে যাবে। ওই বিয়াদব মহিলাকে সে রোগে রোগে চেনে। মাথা ভরা গোবর নিয়ে সবগুলো মিলে গেছে এইগুলো অ্যাপ্লাই করতে। বিয়াদবের দল। আরও সেটে এগিয়ে গেল মন্টু মিয়ার যেখানে ছিলেন সেখানে। এতক্ষণে অনেকটা ভিড় জমেছে ওই জায়গায়। আরস ভিড় ঠেলে এগিয়ে যেতেই জাইন মুখের কাছে হাতের মুঠো রেখে গলা খাঁকড়ি দিল। তৎক্ষণাৎ আরস দৃষ্টি ঘুরে গেল জাইনের দিকে। জাইন চোখের ইশারা কিছু একটা জিজ্ঞেস করতেই আরসও মাথা নাড়ালো। টুট নাড়িয়ে কিছু একটা বলতেই জাইন নিজেও মুখ নাড়ালো। দুই বাহিনীর শব্দে কিছু কথা বলে নিল নিজেদের মধ্যে। আরস চোখ দিয়ে ইশারা করলো জাইনকে কিছু একটা জিজ্ঞেস করার জন্য। জাইন তাকে আবারও ফিরতে ইশারা করলো। দুজনের ইশারায় আশারা 2-1 মিনিট কাটলো। অথবা দুজনের একসাথে গুরুগম্ভীর গলায় প্রশ্ন করে বসলো, কারা ছিল দেখাচ্ছেন? মন্টু মিয়া হাহাকার করে উঠলেন। মাটির সাথে লেপটে বসে মাথায় হাত দিয়ে চাপড়ালেন। জাইন আর আরস চুকাচুকি করলো। জাইন আরসের কানের কাছে গলা নামিয়ে বলে উঠল, এই লোক মহিলাদের মতো আচরণ করছেন কেন? আরস ত্রাক করলো। ঠোঁট উল্টে দুপাশে মাথা নাড়িয়ে গিয়ে থেমে গেল। জাইনের কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, ওইসব মনে হচ্ছে। জাইন ব্রু কুচকে তাকাতেই আরস বাম হাতের মধ্যমা আঙ্গুল বের করে ডান হাতের তর্জনী আর মধ্যমা আঙ্গুল দিয়ে কাচি আকার করে দেখালো। জাইন নীরবে কিছুক্ষণ চেয়ে চোখ সরিয়ে নিল। সতর্ক বাণী দিল, সিগারেট হাতে, দেখলো তোর সাথে এটাই করবো আমি। একটা শব্দে এদিক সেদিক হবে না। সো বি কেয়ারফুল সন অফ হেলাল আহমেদ। আরস জাইনের এমন হঠাৎ পাল্টে যাওয়ায় সামান্য বরকালো। এরপর নিজেকে মনে করিয়ে দিলাম ওনার পাশে দাঁড়ানোর লোকটা জাইন হেলাল, তাই ওনার দ্বারা সব সম্ভব। আরস পকেটে হাত ঢুকিয়ে সামনে চোখ ফিরাতেই জাইন তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছিল, নুসরাতকে ধরতে পেরেছিলি? আরও শান্ত কণ্ঠে আওড়ালো। বেয়াদব মহিলা গলায় চাকু ধরে বেগে গেছে। জাইন তর্জনীর আঙ্গুল টুটের উপর রাখলো, হয়তো সামান্য হাসলো। আরও সেদিকে তাকিয়ে মুখ বাঁকালো। তাকে নিয়ে হাসা হচ্ছে। অতঃপর তীক্ষ্ণ কণ্ঠে জাইন আবারও জিজ্ঞেস করলো, এশার নামাজ পড়েছিলি? আরসের টনক নড়তে দুপাশ মাথা নাড়ালো। জাইন আদেশ দিল, ফ্রেশ হয়ে গিয়ে নামাজ পড়, আমি এদিকটা সামলে নিচ্ছি। আরস যেতে গিয়ে দাঁড়িয়ে গেল। মন্টু মিয়া কিছু একটা বলছেন। মনোযোগ দিয়ে কানে বেশি এলো। ওরা 5 জন ছিল। অন্য কেউ কোনো প্রশ্ন করার পূর্বে জাইন গম্ভীর কণ্ঠে শুধালো, ওদের নাম জানেন? মন্টু মিয়া বলে উঠলেন, হুঁ। জাইন আরস দুজনের দিকে ছেয়ে নিয়ে তৎপরতা নিয়ে শুধালো, কী নাম? মন্টু মিয়া এখনও মাটিতে বসা রয়েছেন। এত উপর থেকে পড়ায় কাদা থেকে উঠতে তার হিমশিম খেতে হচ্ছে। কোমর সামান্য বাঁকাতে বেতায় গুঙ্গিয়ে উঠলেন। সজীব মন্টু মিয়ার দিকে বিরক্তি নয়নে চেয়ে আছে। তার কাছে মনে হচ্ছে মন্টু মিয়া নাটক করছেন। মন্টু মিয়া গুঙ্গাতে গুঙ্গাতে বলে উঠলেন, একটা নাম নাম্বার 1 এটা কম কথা বলেছে। নাম্বার 5 আর 4 আমাকে কাটল গাছের সাথে বেঁধে রাখা দড়িটা ধরে রেখেছিল। আর নাম্বার 3 আর 2 এই দুটো ওদের লিডার মনে হয়েছে আমার। 14 গোষ্ঠী তুলে গালি দিয়েছে আমাকে। নাম্বার 3 তো আমার বংশের প্রদীপ লাথি মেরে নিভিয়ে দিতে চাইছিল। মন্টু মিয়া কেঁদে দেওয়ার মতো করে কথাগুলো বললেন। আরস টুট চেপে ধরে আলগুসে চলে গেল বাড়ির দিকে। জাইন বা পাশে মুখ ঘুরিয়ে কপালে হাত ঘষল। মন্টু মিয়া কাঁদছেন, মুখ দিয়ে গুঙ্গাচ্ছেন। হঠাৎ জাইন বা হাত জাপটে ধরে বলে উঠল, আজ তুমি না আসলে ওই 5 জন আমার মেরেই ফেলত। নাম্বার 3 এর কাছে তো চকচকে দাঁড়ালো একটা ছুরি ছিল আমাকে কোপানোর জন্য। আমার মনে হইতেছে এগুলো আমাকে পছন্দ করতো, তাই হয়তো এমন করেছে। আরস ধীরে ধীরে যাচ্ছিল বাড়ির দিকে। আকস্মিক এমন কথা শুনতেই লাফ মেরে চলে আসলো আবার মন্টু মিয়ার সামনে। ঠিক তো বিরক্ত কণ্ঠে বলে উঠল, আপনাকে পছন্দ করবে মানে কি? আমার বউয়ের রুচির দুর্ভিক্ষ হয়েছে যে আপনাকে পছন্দ করবে? আরস বিরক্তি আর রাগান্বিত কথা বলতে গিয়ে বারবার থেমে গেল। জাইন এক হাতে ধরে না রাখলে হয়তো মন্টু মিয়াকে কয়েক গা লাগিয়ে দিত। মন্টু মিয়া না বোঝার মতো করে বলে উঠলেন, ওরা 5 জন তোমার বউ হতে যাবে কেন? আরস ইচ্ছে করলো মন্টুকে ভয়ঙ্কর কয়েকটা গালি দিতে। মুখের পেশি সংকুচিত করে কেউ না বুঝার মতো হিসিয়ে গালি দিল, ডন্ট টক বুলিশ শিট।
আদারওয়াইজ আই উইল কিল ইউ বাস্টার। জাইন মেয়েকে হাসার চেষ্টা করলো, কিন্তু গম্ভীর মুখ দিয়ে হাসির লেশ মাত্র বের হলো না। আরশকে ঠেলে নিয়ে যেতে যেতে মন্টু মিয়ার উদ্দেশ্যে হাত মাথায় কাছে ঘুরিয়ে দেখালো স্ক্রু সামান্য ঢিলা। আরশ রাগে দেখে কে সে এমনভাবে তাকাচ্ছে যেন মন্টু মিয়াকে হাতের কাছে পেলেই তাবা বসিয়ে দিবে, নয়তো আস্ত গিলে খাবে। জাইন চোয়াল শক্ত করে আরশকে বলে উঠল, আরশ এখন তুই বাচ্চামি করছিস। লোকটা বললেই কি নুসরাত ওনাকে পছন্দ করবে? আর তুই এমন ভাব করছিস যেন ওকে তুই পছন্দ করিস। বিদেশে থাকতে তো কখনো ওর কথা কানেই নিতি না, এখন কি হয়েছে? এখন এটা বলবি না তুই ওকে পছন্দ করিস, না হলে উল্টো বেঁধে পেটাবো। আরশ জাইনের একটা কথা কানে ঢুকালো। তীক্ষ্ণ চোখে শুধু দেখে গেল মন্টু মিয়াকে। সৈয়দ বাড়ি পাশের চোখকে ভেতরে ঢুকতে টু ওয়ে অডিও থেকে বেশি হলো নাজমিন বেগমের সতর্কবাণী, ওখানেই দাঁড়াও। নুসরাত পুতুলের মতো দাঁড়িয়ে পড়ল, বিরক্ত হলো মায়ের উপর। এ সময় সিসি ক্যামেরা অন করে বসে রয়েছেন কেন ভদ্রমহিলা। এই করে জন্ম করে পাপ করে নিয়েছে সে, কোনো প্রাইভেসি নাই তার। স্ত্রী নিজের জায়গায় দাঁড়িয়ে চোখ আশেপাশে ঘুরাতেই দেখলো আহান, ইরহাম, মোমো আর ইসরাত এক পায়ে বর দিয়ে কানে হাত চাপে দাঁড়িয়ে আছে। হয়তো শাস্তি দেওয়া হচ্ছে ওদের। নুসরাত নাজমিন বেগম আসার পূর্বে কান চেপে ধরে দাঁড়িয়ে পড়ল। নাজমিন বেগম ধীরে স্বস্তির হাতে চেলকাট নিয়ে এসে দাঁড়ালেন নুসরাতের সামনে। হাতের মধ্যে চেলকাট নাড়াচাড়া করে টুট বাঁকিয়ে বলে উঠলেন, আপনার অপেক্ষায় ছিলাম, এবার কি করেছেন সবাই মিলে সুন্দর করে বলে দাও। নুসরাত চুপচাপ দাঁড়িয়ে রইল। সদর্পে সিনা টান টান করে চেলকাট দেখে বুক দরফর করে উঠলেও তারপর নিজেকে স্বাভাবিক রাখলো। যদি একজন মুখ খুলে এই চেলকাট আর যারা লঘবিশিষ্ট নাজমিন বেগমের স্পেশাল থপ্পড় তাদের পিঠে পড়বে। সবথেকে বেশি মার খাবে সে আর ইরহাম। তাই কোনো প্রকার শব্দ না করার জন্য নুসরাত মুখ জিপার টানার মতো আটল। নাজমিন বেগম চেলকটা হাতে তালুতে ধীরে গতিতে মেরে মেরে জেরা করলেন, বলবে না তো। সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। নিঃশব্দে জারি করলো, পিটিয়ে তক্তা করলেও আজ কোনো বাক্য বের হবে না তাদের মুখ থেকে। প্রথম আঘাতটা পড়ল নুসরাতের ডান পায়ে, ব্যথায় গা বিষিয়ে উঠল। নিজের জায়গা থেকে সামান্য হেলে গেল দূরে, তবুও চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপরের বাড়িটা পড়ল ইসরাতের পিঠে, তৃতীয় বাড়িটা পড়ল ইরহামের পায়ে, চতুর্থ বাড়িটা পড়ল আহানের হাতের মধ্যে। সকালের অবস্থা মার খাওয়ার বিষয়ে তাই চুপচাপ গিলে নিয়ে মারের জ্বালা। মোহাম্মদ সামনে দাঁড়িয়ে নাজমিন বেগম সামান্য ব্রু উচ্চারেন, আলগুসে মেয়েলি মুখ থেকে ওর চুলগুলো সরিয়ে দিলেন আঙ্গুলের স্পর্শ। বলে উঠলেন, আমি একটা সুযোগ দিচ্ছি তোকে, কিছু বলার থাকলে বলে ফেল। মার খাওয়ার হাত থেকে রেহাই পাবি। মোহাম্মদ চেলকটের দিকে তাকিয়ে টুট কেঁপে কেঁদে উঠল। নুসরাত বিরক্ত হয়ে শ্বাস ফেলল। ইসরাতের ইচ্ছে করলো মোমর কোমরের রাতি মেরে দূরে ফেলতে। সামান্য এই বিষয় নিয়ে কে কাঁদে, ছাগল কোথাকার। নুসরাত হিসিয়ে গালি দিল। সুধীর বাড়িটিকে নিয়ে যাওয়াই ভুল হলো। শালি না আবার মুখ খুলে দে, এই শালি এত কাঁদে কেমনে, নিব্বি কোথাকার। মোহাম্মদ দুঃখী চুকে চেলকাটার দিকে চেয়ে রইল। ইরহাম নিশ্চিত হয়ে গেল ও বলে দিবে। নুসরাত তার দিকে তাকাতেই মুখ চুকা করে ইশারা করলো, মামা আজ যদি এই সুধীর বোন কিছু বলে একে ধরে আমি কি করব নিজেও জানি না। বলেছিলাম ছাগলটাকে না নিতে, তুই কুত্তার বাচ্চা নিয়ে গেছিস। এবার বুকাচুদার দেখিস নির্ঘাত মুখ খুলবে। নুসরাত নিজেও হাজারটা গাড়ি দিল মোমোকে। সবাই শিওর তাক করলো এক্ষুনি মুখ খুলবে খবিসটা। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে মোমো উচ্চ শব্দে কেঁদে উঠে বলল, আমি পারবো না বলতে, ওরা আমাকে তাহলে দুঃখাবাজ মনে করবে। সবার পানে চেয়ে টুট উচালো সামান্য বিরক্তিতে। নুসরাত একে ফুসতে ফুসতে বলে উঠল, এইসব ওয়ার্ডের মুখ কেউ বন্ধ করা, ভালো লাগে না এসব বালের প্যানপ্যানানি শুনতে। নুসরাত দু হাত উপরে উঠে দোয়া করলো, ইয়া আমার রব, আমার যদি আপনি সামান্য ভালোবাসেন তাহলে এই বান্দিকে আপনার কাছে ডেকে নেন, আর যদি না ভালোবাসে থাকেন তাহলে আরও আগে আপনার কাছে উঠিয়ে নেন। নুসরাতের কথা শেষ করার পূর্বে দুপ করে চেলকাটের বাড়ি পড়লো তার পিঠে। এরপর আরও একটা করে গনে গনে চারটা বলল। নুসরাত ব্যথায় ককিয়ে উঠতেই নাজমিন বেগম টুটে হাত রেখে বলে উঠলেন, চুপ, একদম চুপ। মুখের ভাষা ঠিক না করলে এভাবে পিটিয়ে তক্তা করবো, বেয়াদবের বাচ্চা। নুসরাত ইসরাতের দিকে চোখ ফিরিয়ে অভিযোগ করলো, এই জল্লাদ মহিলা আমার মা হতে পারে না। এই মহিলা ওই আরশ বেটা আর জাইন বেটার মা। ওদের ভেতরে আস্ত ঢুকে যাবে এমন ভাব করে, আর আমাকে যেন দু চোখে দেখতে পারে না। শুধু টাকা আয় করতে দাও, এই বাড়িকে ঠ্যাং দেখে বের হয়ে যাব। নাজমিন বেগম নুসরাতের পায়ে দুবদাব দুটো বাড়ি বসালেন, কোমরে হাত রেখে ব্যঙ্গ কণ্ঠে বলে উঠলেন, ট্যাং ডেকে বের হওয়ার আগেই ট্যাঙ্গই ব্যাঙ্গে রেখে দেবো, একদম বের হয়ে যাবে। ট্যাং দেখে বের হওয়া। নাসির সাহেব চোখের চশমা পরে উকি মারলেন নিজের বেডরুমের বারান্দা থেকে। রেলিংয়ের সামনে দাঁড়িয়ে শুধালেন, ক্লাস কেমন চলছে আপনাদের? নুসরাত আর ইসরাত একসাথে চিৎকার করে উঠল, আব্বা। নাসির সাহেব গম্ভীর গলায় হু হু করে হেসে উঠলেন। জানালার কাছে দাঁড়িয়ে থেকে বললেন, নাজমিন ছেড়ে দাও আজকের জন্য, অনেক রাত হয়েছে, আগামী ক্লাস নিবে। নাজমিন বেগম অত্যাধিক শান্ত স্বরে বলে উঠলেন, বাড়ির ভেতর থাকতে আপনার ভালো লাগছে না? আপনারও মনে হচ্ছে ইচ্ছে জেগেছে নাকি বাহিরে আসার?
ওদের মতো লাইনে দাঁড়ানোর হলে বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। নাজমিন বেগমের কথায় নাসির সাহেব টুট বাঁকালেন। মেকি হাসি ঠুটে ঝুলিয়ে বলে উঠলেন, ক্যারিয়ন গাইস, আমি ঘুমাতে চাচ্ছি। এই বসে সে কান ধরে দাঁড়ানোর কোনো ইচ্ছেই আমার নেই। নাজমিন বেগমের কথায় নাসির সাহেব টুট বাঁকালেন। মেকি হাসি ঠুটে ঝুলিয়ে বলে উঠলেন, নাসির সাহেব দোতলার বারান্দা থেকে হেলো দিলে চলে গেলেন নিজের রুমে। নাজমিন বেগম ও বাগানের পাতার চেয়ারে টেনে বসলেন। হাতের ছেলকটা এখনও স্থায়ীভাবে নাড়াচড়া করছেন। কারো পেট থেকে কোনো কথা বের করতে না পেরে কিছুক্ষণ চুপচাপ বসলেন। অতঃপর বললেন, যে যার বাড়িতে যাও। ইরহাম মনে করেছিল এবার হয়তো নাজমিন বেগম তাদের প্রতি একটু সদয় হবেন, কিন্তু এই ভদ্রমহিলা আজ মনে হয় কথা পেট থেকে বের করতে না পারলে বাড়িতে ঢুকতে দিবেন না। ইরহাম দীর্ঘশ্বাস ফেলল, মিনমিনিয়ে বলে উঠল, গোসলটা করে যাই বাড়িতে। নাজমিন বেগম এক মুহূর্ত বিরক্তি না করে উত্তর করলেন, আজ এ বাড়ি ভেতর ঢুকার সবার জন্য নিষিদ্ধ। প্রয়োজন নেই গোসল করার। মাঠে গিয়ে হাল চাষ করো। টাকা দিয়ে ধান চাষ করলে বদলে তোমাদের পাঠালে ভালো হতো। তাহলে কতগুলো টাকা বেঁচে দিত। আগামীকাল থেকে তোমাদের সবাইকে চাষ করার জন্য পাঠাবো, অজাতের বংশধর। আহান দুঃখী মুখে বলে উঠল, একটা কথা রাখো, আমার আম্মুকে জাস্ট কল দিয়ে বলো গেটটা খুলে দিতে। নাজমিন বেগম সামান্য সদয় হলেন আহানের কথায়। চেয়ার থেকে উঠে চুপচাপ চলে গেলেন বাড়ির ভেতর। ফোন হাতে বাড়ি থেকে নিয়ে এসে বসলেন আবার নিজ জায়গায়। কল লিস্ট কেটে ছোটো লেখা নাম্বারে কল করলেন। দুটো রিং হতেই কল পিক করলেন রুহিণী। লাউডস্পিকারে থাকা ফোনের ওপাশ থেকে বেশি আসলো রুহিণীর গলার আওয়াজ, আসসালামু আলাইকুম আপা। নাজমিন বেগম সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। রুহিণী বেগম শুধালেন, কোনো সমস্যা হয়েছে কি আপা, এত রাতে কল দিলেন? কোনো সমস্যা হয়নি, গেট খুলুন, নবাবজাদারা বাড়িতে ঢুকবে। রুহিণী বেগম বিরক্তি সুরে বললেন, পারবো না, ও আজাদগুলোকে আজকের জন্য তোমার কাছে সঁপে দিলাম, যা ইচ্ছে করো, আমি গেট খুলছি না, নিজেরা নিজের ব্যবস্থা করে নিতে বলো। হট করে ফোন কাটার শব্দ হলো। ইরাম এক পায়ে দাঁড়িয়ে থেকে মুখ সামান্য বাঁকালো। তারপর বলল, আমার মাম্মিকে কল দাও। নাজমিন বেগম টুট চেপে ফোন লাগালেন জন্না বেগমকে। জন্না বেগম ফোন ধরে হাউমাউ শুরু করলেন। সবার কাছে এমনই মনে হলো। বললেন, সুহেবের বাচ্চাটাকে আজ শুধু হাতের কাছে পাই, মেজে অপাম জুতো দিয়ে পিটিয়ে এর লুচ্চামি আমি সারাবো। ওই কুত্তার বাচ্চা যদি তোমার ওখানে থাকে তাহলে তুমি আমার বদলে জুতো পিঠে করে দিও। মনেছে কোথায় রামসাগলের বাচ্চাটা? আমি কল দিলে কল পিক করে না, ওর সময় থাকে না, আর হাজারটা মেয়ের সাথে প্রেম করে। ওদের সাথে সারাদিন গরুর মতো প্যান করতে পারে, তখন সময় থাকে। আসুক আজ বাড়িতে, জাটা পিঠা করে মেয়েদের বুথ ছাড়াবো। নাজমিন বেগম টুট টেপে হেসে দিলেন। ইরহাম সবার সামনে অপমানিত হয়ে প্রথমে চুপ উল্টালো, মুখ বানালো এমন যেন জন্না বেগমের কথা ব্যতীত হয়েছে। এর ঠিক গনে গনে 2 সেকেন্ড পরেই নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে হাসলো। নাজমিন বেগম ফোন রেখে দিয়ে ইরহাম আর আহানের দিকে চেয়ে চেয়ে হাসলেন। রোজে শুধালেন, আর কিছু? নাজমিন বেগম এরকম তাদের নিয়ে হাসতে দেখে আহান লজ্জা পেল। কান থেকে হাত সরিয়ে এক দৌড় দিল গেটের দিকে। ইরহাম ও আহানের পেছন পেছন দৌড়ালো। নাজমিন বেগম নাসির মঞ্জিল থেকে বের হয়ে একদম সৈয়দ বাড়ির ফটকের সামনে এসে দাঁড়ালো। কোমরে 2 হাত চেপে একে অপরের দিকে তাকিয়ে চুকাচুকি করলো। তারপর দুজনের সিদ্ধান্তে পৌঁছালো পাশির চোখে ভেতরে ঢুকবে। ইরহাম ঝুঁকে বসতে হান তার কাঁধের উপর 2 পা দিয়ে আলগোছে দেওয়ালের উপর উঠে গেল। পাশির উপর থেকে ব্যালেন্স হারিয়ে অপাশে ধূপ করে আলুতালু হয়ে পড়ল। ব্যালেন্স হারিয়ে পড়ায় পায়ে আর কোমরে ব্যথা পেয়ে ককিয়ে উঠল। কিছুক্ষণ ছটফট করতে ইরহাম সতর্ক গলা পেশে আটল, গেট খুল বাপ আমার। আহান নিজেকে সামলে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে গেট খুলে দিল। ইরহাম 2 হাত উপরে তুলে আড়মোড়া ভেঙে আরাম করে ভেতরে প্রবেশ করলো। বাড়ির মেইন দরজার নব ঘুরালো। সেটা ভেতর থেকে লাগানো দেখে দীর্ঘশ্বাস ফেললো। পাইপ বেয়ে উপরে উঠা ছাড়া আর কোনো উপায় দেখলো না দুজন। বাড়ির উল্টো পাশে চলে গেল অলস ভঙ্গিতে হেঁটে। পাইপ বেয়ে উপরে উঠতে গিয়ে বেগ পোহাতে হলো। পাইপ থেকে পা পিছলে কয়েকবার মাটিতে লুটিয়ে পড়লো। অনেক প্রচেষ্টার করে উপরে উঠল। অতঃপর দুজনের পানে চোখ নিবিষ্ট করে প্রশান্তির শ্বাস ফেলল। আহান বারান্দার দরজা খোলা। তাকায় দরুন দুজনকে আর কষ্ট করতে হলো না। ভেতরে ঢুকতেই শরীর চিপচেপে হওয়ার জন্য দুজনই মনে হলো গোসল নেওয়া প্রয়োজন। তাই হাতে তোয়ালে নিয়ে আহান দৌড়ালো নিজের ওয়াশরুমে। ওয়াশরুম অন করার আগে মনে হলো, ওরে বাস, 2 দিন আগে ছোটো মায়ের পেটানোর ভিডিওটা সে নেটিজেনের মধ্যে পোস্ট করে নিন। সেটাও মনে হতেই চুপচাপ বাথরুম থেকে বের হয়ে আসলো। ল্যাপটপ হাতে নিয়ে কাজ সম্পাদন করলো। সেটা শেষ করে চলে গেল ওয়াশরুমে। আবার আধ ঘন্টা লাগিয়ে কষে কষে গোসল করার পর বের হলো ওয়াশরুম থেকে। পরনে শর্ট প্যান্ট, তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে এসে বসলো বিছনায়। কিবোর্ডে কিছু একটা টাইপিং করতে করতে হঠাৎ তার দৃষ্টি কাটলো কয়েকটা নোটিফিকেশন।
সেখানে ঢুকতেই চার চোখ সোনাবড়া হয়ে গেল। ভিডিও এডিট করে পোস্ট করবে তা বেমালুম ভুলে গিয়েছে। নাজমিন বেগম তাকে পিটাচ্ছে, সেটাও ছেড়ে দিয়েছে। মাথায় হাত পড়লো তার। ইয়া আল্লাহ, এ কী করলো সে? ইচ্ছে করলো নিজের মাথায় নিজে দুটি লাথি মেরে দিতে। রেগে মেগে আগুন হয়ে ভিডিও ডিলিট করতে গিয়ে চোখ পড়লো পিউজে, আর তার চোখ ওখানেই আটকে রইল। দু টুট ফাঁকা হয়ে গেল নিমিষে। মাত্র 30 মিনিট এত শেয়ার লাইক কমেন্ট দেখে আহানের ইচ্ছে করলো একবারে অজ্ঞান হয়ে যেতে। হাতের তোয়ালে কখন হাত ফসকে মাটিতে পড়েছে তার কোনো চিন্তা নেই। হা করে ল্যাপটপের মনিটরের দিকে চেয়ে রইল। সময় গড়ালো, ঘড়ি টিকটিক আওয়াজ বাড়ল। আহান দম মেরে বসে রইল। অতঃপর মনে হলো দম আটকে এখানে সে মরে যাবে। দুপ করে বিছানায় শুয়ে পড়ল। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে লাগলো, যাতে শ্বাস প্রশ্বাসের গতি সচল হয়। চুপচাপ পড়ে রইল অনেকক্ষণ। ল্যাপটপের মনিটরে দেখা গেল ভিডিওর ভিউজ 1.3 M। নুসরাত ঠান্ডা লেগেছে ভয়ঙ্কর, শরীর মোটা কাঁটা জড়িয়ে ঘুরছে। গতকাল রাত 2টোর সময় গোসল করেছিল তারা সবাই মিলে। নাজমিন বেগম বাড়িতে ঢুকতে দেননি ও রাতে। বালিশ আর মাদুর হাতে ধরিয়ে দিয়েছিলেন। সারা রাত শাস্তি পাওয়ার সাথে মোবাইলও হাতে পায়নি কেউ। মোবাইল চেক করার কথা সবাই ভুলে বসেছে। রাত সকাল থেকে চোখে অন্ধকার দেখছে, নাক টেনে টেনে হাঁটছে। চোখ দুটো ভীষণ জ্বালা করছে জ্বরের প্রকোপে। হঠাৎ চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মোমো সারা সকাল ধরে ঘুমাচ্ছে। একবার সোফায় ঘুমাচ্ছে, একবার ডাইনিংয়ে টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। যেদিকে যাচ্ছে ঘুমাচ্ছে। সবার ওলার সকাল এমন কাটলো। ধীরে ধীরে সবাই ঠিক হলেও নুসরাত হলো না। সে এই সর্দির মধ্যে গলার ঠান্ডা পানির বোতল নিয়ে ঘুরছে। কথার সাথে হাজারটা হাঁচি দিচ্ছে ছাগলের মতো। নাজমিন বেগম পানির বোতল টেনে নিতে পারেননি। গাড়তেরা করে ঠান্ডা আইসযুক্ত পানি খাচ্ছে। তার নাকে প্রচুর গরম লাগছে, গলা শুকাচ্ছে একটু বেশি। সৈয়দ বাড়ির 2জন নবাবজাদা ও নাকি অসুস্থ হয়েছে বিছানায়, তাই সকাল থেকে ওই বাড়িতে দেখা নেই তাদের। এত অসুস্থতার মধ্যে নুসরাতের পটর বন্ধ হয়নি। নাকে নাকে কথা বলছে, সাথে চোখের পানি মুছছে। কথা বলতে চোখ দিয়ে পানি বের হচ্ছে। নাকে কিছু একটা হচ্ছে তার, সেটা কাউকে বলে বুঝাতে পারছে না। হাতের নিজের পুরনো সিরা ফাটা গেঞ্জি নিয়ে করছে। ইসরাত পাশে বসে শব্দ করে নাক টেনে সর্দি পরিষ্কার করছে। এত অসুস্থতার মধ্যেও মুখ বন্ধ হচ্ছে না নুসরাতের। কথা বলতে বলতে শুধু চোখ মুছছে। ইসরাত এই জ্বালা 1 ঘন্টা ধরে বসে সহ্য করলো। এত নাক টানার শব্দে আর নাকি ছুঁড়ে কথা বলা শুনে মাথা ধরে গেল ইসরাতের। তাই নুসরাতকে টেনে সরিয়ে আরাম করে শুয়ে পড়ল। নুসরাত এতিমের মতো মুখ বানিয়ে বাড়িতে ঘুরতে লাগলো। মোমোটাকে খুঁজে পেল না কোথাও। একটু কথা বলা যেত যদি খুঁজে পেত। কোথায় পড়ে ঘুমাচ্ছে আল্লাহ ভালো জানে। নাজমিন বেগম আশেপাশে পেল না আজ আর জ্বালাতে। ইরহাম আর আহানটাও আসেনি আজ তাদের বাড়িতে। তাই নুসরাত নিজে কাটা মুড়ি দিয়ে বের হলো বাড়ি থেকে শেখদার বাড়ি যাওয়ার জন্য। কপাল পর্যন্ত ডাকা হুডি পরে কাঁপতে কাঁপতে গিয়ে কলিং বেল বাজালো। সৌরভী এসে গেট খুলে দিয়ে নিয়ে গেল ভেতরে। নুসরাত ভেতরে প্রবেশ করতেই দেখা হলো আরমানের সাথে। ছোট্ট শব্দে জিজ্ঞেস করল, কেমন আছেন? এইটুকু জিজ্ঞেস করে আলগোসে চলে গেল ভেতরে। উত্তর জানার প্রয়োজন বোধ করলো না। আরমান ও এতে কিছু মনে করলো না। এই মেয়ে এরকম করে সেটা তার জানা। তাই মনে কোনো ক্লেশ না রেখে সে নিজেও চুপচাপ বেরিয়ে গেল বাড়ির বাহিরে। নুসরাত সৌরভীর রুমে ঢুকে চিটপটাং হয়ে শুয়ে পড়ল। এইটুকু রাস্তা হেঁটে আসতেই হাঁপিয়ে উঠেছে। নুসরাতের কপালে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করলো সৌরভী। অস্বাভাবিক গরম গাটা। তারপর বকে উঠল, এই অসুস্থ শরীর নিয়ে আসছিস কেন এখানে? আমাকে বললেই তো আমি চলে যেতাম। নুসরাত আলুর বস্তার মতো পড়ে রইল বিছানায়। চুট নাড়িয়ে কিছু একটা বলল। সৌরভী বুঝল না, তাই কান পাতল গিয়ে নুসরাতের টুটের কাছে। নুসরাত আবারও বলল, মোবাইলটা দে শালি। কথা শেষ করে নাক পরিষ্কার করলো। নাক পরিষ্কারের জিনিসটা দিয়ে চোখ মুছে নিল। সৌরভী কোনো প্রশ্ন ছাড়াই গিয়ে নিয়ে আসলো নিজের ফোন। আলগুসে বাড়িয়ে দিল নুসরাতের দিকে। কোনো প্রকার বিরক্তি না করে শুধালো, মোবাইল দিয়ে কি করবি? নুসরাত মেকি সুরে বলে উঠল, জীবনে পাংশা হয়ে আছে, একটু রসকস আনার জন্য আজমল আলী নাতিকে কল দিচ্ছে। সৌরভী বিরক্তি চবঙ্গে শব্দ করে মুখ দিয়ে বলল, তোর বেচারাকে জ্বালাবি কেন? বেচারা তোর কোন বাড়াবাতে ছাই দিয়েছে? নুসরাত নাক ফুলে চেয়ে শব্দ করে নাক পুষল। কথা বলতে পারছে না এই সর্দি বিশিষ্ট নাকের জন্য। নাকের কণ্ঠ বলল, চুপ বেটি, তোর এত ধরছে কেন? আবার বলিস না পছন্দ করিস তোর বেটাকে। নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো। চোখ দুটো শুরু করে পরক করে নিল সৌরভীকে। সৌরভী শব্দ করে শ্বাস ফেলে বলল, যা ইচ্ছে তোর তাই কর, আমি এতে নাই। নুসরাত কথার ভেতর থেকে থামস আপ দেখালো। আরশের নাম্বার ডায়াল করলো। প্রথমবার ফোন দেওয়ার পর রিং হতে হতে কেটে গেল। আবার কল দিল, আবার এরকম হলো। আবার দিল, আবারও সেম কাজ হলো। নুসরাত হেরে না গিয়ে লাগাতার কল দিতে থাকলো। আরশ তারপরও ধরল না।
10বারের মতন কল দিতেই আরশ ফোন ধরলো। নুসরাত খেয়াল করলো না সেটা, মনে করলো এবারও কাট করে দিবে, তাই আবারও কল দিতে উদ্যোগী সে। নুসরাতের চিন্তায় বাটা পড়ল শক্ত কণ্ঠে চিৎকারে। ফোনের ওপাশ থেকে বেশি এলো গরু গম্ভীর সুরে কয়েকটা স্লাং, যার কুতাকার, কল পিক করছিস না, তারপরও কেন লাগাতার কল দিচ্ছিস? ডু ইউ ফাকিং ওয়ান্ট টু ম্যারি মি অর হোয়াট? যে এভাবে কুত্তর মতো পিছু লেগেছিস? আরশ কুদল নিতে শুরু করে চিৎকার, সৌরভীর চোখ মুখ অন্ধকার হয়ে গেল। নুসরাত চোখ কুচকে হেসে দিল সামান্য, তারপর পিপি করে কল কেটে গেল। নুসরাত নতুন উদ্যোগে ফোন দিল আবার, ফোন কানে লাগিয়ে মুখ কুচকে ফেলল। সৌরভীর দিকে অকিপটর ঘুরিয়ে বলে উঠল, ব্লক করে দিয়েছে, আর কোনো নম্বর আছে? সৌরভী বলার পূর্বে নুসরাত ফোন কেটে অন্য ফোন দিয়ে কল লাগালো। প্রথমবার রিং হতেই কল পিক হলো এবার। নুসরাত সামান্য অবাক হলো এতে, তাছাড়া ওপাশ থেকে এখনো পর্যন্ত কোনো শব্দ আসেনি। নুসরাত নাক ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়ে নাকে শুলে ডেকে উঠল, হ্যালো জানাবেন। আরও শান্ত আজেম বেশি এলো। নুসরাত তমকালো সামান্য কনের জন্য, অতপর শুধালো, প্রেম করবেন? আরশ পুরু চুট নাড়িয়ে গম্ভীর গলায় উত্তর দিল, আপনি হলে আলহামদুলিল্লাহ বলতেও দ্বিরুক্তি করব না, প্রেম কি আর জিনিস। নুসরাতের চোখগুলো দেখার মতো প্রকট হয়ে গেল। সে কেউ দেখলে বলবে অকে কুটের ভেতর থেকে বের হয়ে আসবে। মোবাইল মিউটে রেখে সৌরভের দিকে তাকিয়ে বলল, ভাই কোনো রিয়াক্ট করতেছে না, ফ্ল্যাট চালিয়ে যাব? সৌরভী এবার নড়েচড়ে বসলো, বলে উঠল, স্পিকারে দে। নুসরাত যতক্ষণ পর্যন্ত চুপ ছিল লোকটাও চুপ ছিল। গলা আউটমিউট করে গলা খাকরি দিল, নাক টেনে বলে উঠল, জানেমান খাবার খাইছো? আপনাকে ছাড়া কীভাবে খাবার খাবো জানেমান? তাই আপনার অপেক্ষায় বসে আছি, আপনি এসে মুখে তুলে খাবার খাইয়ে দিবেন, তারপরেই খাবার খাবো। তার আগে আমার গলা দিয়ে একটা দানা পানিও নামবে না বউ। নুসরাতের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। সৌরভীর দিকে চোখ উল্টে তাকালো, কল মিউট করে সৌরভীর দিকে চেয়ে বলে উঠল, এরে পাগলে ধরছে, বউ ডাকছে। এর মধ্যে আরশের গলা বেশি আসলো, জানেমান কথা বলছেন না কেন? নুসরাত দাঁতে দাঁত চেপে নাকি সুরে সুতায়, প্রেম কয়টা করছেন আপনি? আরশ গম্ভীর গলায় বলল, প্রেম অনেকগুলো করেছি, সেগুলো না হয় তুলাই থাক, একদিন আপনাকে আদর দিতে দিতে বলব। নুসরাত শোয়া থেকে উঠে বসলো, তার অতিরিক্ত রাগ লাগছে, সাথে গরম লাগছে। সৌরভীকে ইশারা করলো এসির পাওয়ার কমিয়ে দিতে, কাতার শরীর থেকে সুরে দূরে ফেললো। নুসরাত শুধালো, জানেমান বিয়ে করবে না মায়? আরশ দাঁড়ালে চোয়ালে হাত বুড়িয়ে নিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠল, কেন নয়? তার আগে এটা বলুন, শিকদার বাড়িতে এসে আপনাকে লাথি মারবো নাকি মোবাইলের ভেতর থেকে লাথি মারবো? সৌরভী বিছনায় মুখ চেপে হেসে ফেলল। নুসরাত বলল, আপনাকে আগে আমি লাথি মারবো, তুই আগে বল কটা প্রেম করেছিস? আরশ কৌতুক করে বলে, তোকে বলতে বাধ্য নই, কী করবি তুই? নুসরাত রেগেমেগে বিছনার মধ্যে উঠে দাঁড়ালো, প্রায় লাফ মেরে উচ্চ শব্দে চিৎকার করে বলে উঠল, আমিও তোকে লাথি মারবো বদমাইশ কুতাকার, তারপরে গাল ফাটিয়ে ফেলবো বেয়াদব। কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছ, আমি তোর মাথার উপর উঠে ডুল বাজাবো, তুই আটক খাবি আমায়? আরশ আগে দাবানলে পৃষ্ঠ হয়ে গা থেকে জোরে পড়লো সেদ্ধ জল, নিমিশেই পুরুষালী সৌপৃষ্ট পেট কেঁপে জবজবে হয়ে উঠল, গলার নিচ রোগগুলো ফুলে ফেঁপে উঠল রাগের ধূপে, শ্বাস চলাচলের গতি দ্বিগুণ হলো। শক্ত হাতের তালু দিয়ে রেলিং চেপে ধরে নিজের অস্বাভাবিক রাগ নিয়ন্ত্রণ করার বৃথ প্রয়াস চালালো, দাঁতের মাড়ি চেপে ধরে বলে উঠল, shut your fucking rude mouth and stop yelling like a bastard. If you make one more sound, I swear I will slap you so hard your teeth will fly out of your mouth. নুসরাত চোখ বড় বড় করে নিল, কত বড় সাহস, তার দাঁত নাকি তাপ্পড় মেরে ফেলে দিবে, এটার সাথে সংসার করবে না সে? রাগে হিতাহিত গান শুনলে প্রায় নুসরাত চিৎকার করে বলে উঠল, তোর সাথে আমার এখানেই সব শেষ, কুত্তা তুই, তুই পাটাম, তুই গরু, তুই মেয়েবাজ, বউ থাকতে অসংখ্য প্রেম করিস, লজ্জা লাগে না তোর? বদমাস নির্লজ্জ, তোর সংসার আমি করবো না পাটা। আরশ নিজেও রেগে গেল, সামনে পেলে বেয়াদবের বাচ্চাটাকে কয়েকটা লাগিয়ে দিত সে। আজকাল মুখ চলছে অনেক বেশি। ফোন কানে লাগিয়ে চোখ মুখ ফ্যাকাশে করে বের হলো রুম থেকে।